হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসেতে আমরা নাইট্রোজেন প্রস্তুতি পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন প্রস্তুতি হয় আর কি, অর্থাৎ নাইট্রোজেন কিভাবে তৈরি করা যায় এবং তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড এরা মানে শিল্প উৎপাদন কিভাবে হয় তার বেসিক প্রিন্সিপালটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে জানা যাক যে নাইট্রোজেন প্রস্তুতি। নাইট্রোজেন প্রস্তুতি, নাইট্রোজেনের চিহ্ন নিশ্চয়ই জানো যে N, সংকেত হচ্ছে N2 আর আণবিক গুরুত্ব 28 N2। তা এখানেতে নাইট্রোজেন প্রস্তুতিতে পয়েন্টে যাচ্ছি, প্রয়োজনীয় বিক্রিয়ক। নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিক্রিয়ক কি না, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম NaNO2 ও NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। দুটো রিয়েজেন্ট দেখে নাও, NaNO2 আর NH4Cl 1:1 রেশিও, 1:1 অনুপাত। 1:1 অনুপাতেতে আমরা সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে বিক্রি। এবার হচ্ছে যে বিক্রিয়া শর্ত না, তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগ অর্থাৎ একটা ফ্লাক্সেতে এদের সোডিয়াম নাইট্রাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ নিতে হবে এবং তাপ প্রয়োগ করলে ওরা বিয়োজিত হয়ে ওরা রিঅ্যাক্ট করে আবার একটা নতুন পদার্থ উৎপন্ন করবে। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে সমিত সমীকরণ। সমিত সমীকরণ তাহলে লেখা যাক NaNO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস NH4Cl। NaNO2 তাহলে এটা হবে NaCl প্লাস NH4NO2, NaCl প্লাস NH4NO2। এটা ব্যালেন্স হয়ে আছে, 2 স্টেপ রিঅ্যাকশন, কিন্তু সরাসরি এখানে কিন্তু নাইট্রোজেন উৎপন্ন হলো না। NH4NO2 এখনো কিন্তু বিয়োজিত হলো না। এইবারেতে আমরা এইটা নেব, NH4NO2 বিয়োজিত হয়ে যাবে নাইট্রোজেন প্লাস জল, যেহেতু হাইড্রোজেন আছে জল উৎপন্ন হবে। NH4 2 দিলাম, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2টো নাইট্রোজেন, মিলে গেল। এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে গ্যাস সংগ্রহ। গ্যাস সংগ্রহ হচ্ছে যে নাইট্রোজেন এমনি বলা যেতে পারে নিষ্ক্রিয় গ্যাস, অনেকটা নিষ্ক্রিয় গ্যাস বলতে রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয়, খুব হাই কেমিক্যাল নয়, কেমিক্যালি অ্যাক্টিভ নয়। তা সেই জন্য এটা হচ্ছে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। ইয়েস, ইন্টারেস্টিং। 4টে পয়েন্ট নোট ডাউন করো। নাইট্রোজেন প্রস্তুতি প্রয়োজনীয় বিক্রিয়া সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড 1:1 অনুপাতে, 1:1 রেশিওতে। বিক্রিয়ার শর্ত তাপ প্রয়োগের দ্বারা, অর্থাৎ বিক্রিয়াটা তাপ প্রয়োগ করতে হবে, তাপ দিতে হবে। সমিত সমীকরণ সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হচ্ছে। আবার অ্যামোনিয়াম নাইট্রাইট সেকেন্ড স্টেপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করছে। গ্যাস সংগ্রহ জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। এই হচ্ছে আমার নাইট্রোজেন প্রস্তুতি। এবার এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন হবে তাহলে এগুলো দেখে নিলে পরপর স্টেপ বাই স্টেপ করা হলো।
আমরা এবার এক্সপেরিমেন্টাল সেটআপটা খুব ছোট্ট করে আলোচনা করছি, কিছুই ব্যাপার নয়, এগুলো আমরা দেখো এখন একটা ফ্লাক্স নিচ্ছি, দেখো ফ্লাক্স নিচ্ছি, একটা ফ্লাক্স থাকবে, এই ফ্লাক্সটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড থাকবে, এগুলো ভেরি সিম্পল। এখানে একটা বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হবে, এখানে কর্কের সাহায্যে একটা নির্গম নল বেরোবে, এই যে নির্গম নল বেরিয়ে এই পাত্র রয়েছে, দেখাচ্ছি জাস্ট লাইক দিস। এই সিস্টেমে এইখানে এবারে গ্যাস জারে সংগ্রহ করা হচ্ছে জলের নিম্ন অপসারণ, এখানে বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যাই হোক লাইক দিস। এখানে আমাদের রিএজেন্ট হচ্ছে NH4Cl আর NaNO2। এখানে তাপ প্রয়োগ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই সেটআপের মধ্যে দিয়ে আমরা নাইট্রোজেন প্রস্তুত করব। ওকে, আমরা এবার নেক্সট চলে যাচ্ছি নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেনের ব্যবহার আমরা জানি তো, বাতাসে তো 4 ভাগ নাইট্রোজেন আছে, একদম সত্যি কথা, বাতাসে 4 ভাগ নাইট্রোজেন আছে। তা নাইট্রোজেনের ব্যবহার 1 নম্বর লিখছি, দেখো অ্যামোনিয়া প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। 2 নম্বর নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে। আমরা গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে। বাল্বে নিষ্ক্রিয়তার জন্য বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হচ্ছে, কারণ নাইট্রোজেন খুব নিষ্ক্রিয়। আমি বলেছি যে সেই জন্য বৈদ্যুতিক বাল্বেতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। মেনলি আমরা এই ব্যবহারগুলো অ্যামোনিয়া প্রস্তুতিতে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে, গ্যাস থার্মোমিটার, বৈদ্যুতিক বাল্বেতে আমরা নাইট্রোজেন ব্যবহার করছি। এটা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেনের ব্যবহার, ওকে, নাইট্রোজেনের এই ব্যবহারগুলো আমরা জানলাম। অ্যামোনিয়া প্রস্তুত করতে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতে, গ্যাস থার্মোমিটারেতে নাইট্রোজেন, বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন ব্যবহার করা হয়। ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই দুটো আলোচনা আগে করতে হবে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টি। নাইট্রোজেন একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস, তাহলে 1 নম্বর বর্ণহীন গন্ধহীন গ্যাস লিখব। নাইট্রোজেন বর্ণহীন গ্যাস। বাষ্পীয় ঘনত্ব 14। 3 নম্বর -195 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোটামুটি ধরো এটাকে তরলে পরিণত করা যায়, এটা একটা পরিণত করা যায়। তরল লিকুইড নাইট্রোজেন এটাকে বলা হয়, একটা ইউজ বলছি, লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন খুব দামি কিছু ঔষধপত্র সংরক্ষণেতে এই লিকুইড নাইট্রোজেন আমরা ব্যবহার করি। দামি ঔষধপত্র সংরক্ষণেতে কিন্তু আমরা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করি। তাহলে বর্ণহীন বাষ্পীয় ঘনত্ব বললাম, আর কম সক্রিয়
কম সক্রিয়, কম সক্রিয়, কম সক্রিয়। এমনিতেই এটাকে আমরা প্রথমে এর নাম দিয়েছিল অ্যাজোট, অ্যাজোট গ্যাস, পরে নাইট্রোজেন বলা হবে। তো যাই হোক, তা যদিও বাতাসে বেশি পরিমাণে আছে, বায়ুমণ্ডলেতে বেশি পরিমাণে আছে, তাহলে এই ব্যবহারগুলো ভৌত ধর্মগুলো হইল। এবার হচ্ছে রাসায়নিক ধর্ম। তাহলে আমি শুরু করছি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মোটামুটি দু একটা কিভাবে এরা রিয়াক্ট করছে নাইট্রোজেন অন্য পদার্থের সঙ্গে সেটা দেখব। রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। একটা নাইট্রোজেন পূর্ণ যদি গ্যাস জার নেওয়া হয়, নাইট্রোজেন N2 রয়েছে, নাইট্রোজেন পূর্ণ একটা গ্যাস জার রয়েছে, জ্বলন্ত Mg ম্যাগনেসিয়াম ফিতা যদি এর মধ্যে প্রবেশ করা হয় তাহলে জ্বলবে এবং একটা সাদা পাউডার তৈরি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে। তাহলে Mg প্লাস N2 সমান হয়ে যাবে Mg3N2, Mg3 Mg3N2, একটা সাদা পাউডার তৈরি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ভেরি ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এবার আমরা যে বাতাসে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন ঘটবে, আমরা বাজারে আমরা জানি যে বজ্রপাত হয়, আমরা জানি যে N2 প্লাস O2 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হতে তড়িৎ স্ফুলিঙ্গ হচ্ছে। তাহলে N2 প্লাস O2 তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে কি হচ্ছে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, 2NO উৎপন্ন হচ্ছে। অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন বাতাসের পাশাপাশি রয়েছে, কিন্তু এমনি রিয়াক্ট করে না অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন। আমাদের যখন বজ্রপাত হয় বা এই ধরনের বায়ুমণ্ডলের কথা বলছি, আমরা ল্যাবরেটরিতেও এটা করা সম্ভব হয়। তাই তড়িৎ স্ফুলিঙ্গ হলে একটা হাই টেম্পারেচার তৈরি হবে এবং হাই টেম্পারেচারে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। এটা বায়ুমণ্ডলেতে এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা আমরা করলাম। আর আরেকটা রিয়াকশন, যে আমরা যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করি, 3 নম্বর রিয়াকশনটা দেখো, নাইট্রোজেনের সঙ্গে N2 প্লাস H2, দেখো N2 প্লাস H2 সমান হচ্ছে NH3। তাহলে এখানে 3 করলাম, 2 করলাম। এবার মোটামুটি টেম্পারেচার 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 550 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হয় 200 অ্যাটমসফিয়ার, 200 বায়ুমণ্ডলীয় চাপে লৌহচূর্ণ অনুঘটক Fe2O3 আর অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনিয়াম উদ্দীপকের উপস্থিতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, প্লাস ধরো 95 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, 95 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। এটা ইম্পর্টেন্ট। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে আগে আলোচনা করেছি, আবার এখানে রিয়াকশনটা আমরা এখানেতে বললাম যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত হচ্ছে এইটা, যে লৌহচূর্ণ অনুঘটক এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উদ্দীপকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন 1 আয়তন, নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। আচ্ছা, আর আরেকটা রিয়াকশন বলছি, যে কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে CaNCN প্লাস C,
ক্যালসিয়াম সায়ানোমাইড ও কার্বন উৎপন্ন হয়। তাহলে এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে ক্যালসিয়াম সায়ানোমাইড ও কার্বন, এই মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিন। এই মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিন। এই মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিন। এই নাইট্রোলিন জমিতে সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই নাইট্রোলিন জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে মোটামুটি এই রিয়াকশনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো সি, ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া ম্যাগনেসিয়াম নাইট্রাইট, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া তড়িৎস্ফুলনের সাহায্যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এবং নাইট্রোজেনের সঙ্গে এটা হেবার পদ্ধতি বলা হয়। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া আয়রন চূর্ণ অনুঘটক, অ্যালুমিনিয়াম অক্সাইড উদ্দীপক, 550 ডিগ্রি সেন্টিগ্রেড 200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়ানোমাইড উৎপন্ন হয় CaNCN + C। এই ক্যালসিয়াম সায়ানোমাইড ও কার্বনের মিশ্রণ, একত্রে কার্বনের মিশ্রণকে আমরা বলি নাইট্রোলিন। নাইট্রোলিন জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের এই রিয়াকশনগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে রাসায়নিক দ্রব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন সব। এটা রিয়াকশনটা আমরা আগেই বলেছি। এটা যখন আমরা অ্যামোনিয়া প্রস্তুত করার সময়, আমরা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় এটা আমরা আলোচনা করেছি। এটা এখন করলাম, এটাও করলাম। এবার হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলেতে কিভাবে আমাদের নাইট্রোজেন বায়ুমণ্ডলেতে নাইট্রোজেন আবদ্ধীকরণ। তাহলে আমাদের হেডলাইনটা হচ্ছে, আমরা নাইট্রোজেন উদ্ভিদের ক্ষেত্রে খুবই একটা প্রয়োজনীয় একটা এলিমেন্ট। নাইট্রোজেন উদ্ভিদের ক্ষেত্রে একটা প্রয়োজনীয় এলিমেন্ট, কিন্তু উদ্ভিদ নাইট্রোজেনটা কোথা থেকে পাবে? ভেরি সিম্পল, যে কী করে নাইট্রোজেনটা পাবে। তা নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে হয় সেটা দেখা যাক। তাহলে আমি বলছি যে বজ্রপাতের সময় নাইট্রোজেন আবদ্ধীকরণ। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন আবদ্ধীকরণ। আমরা বায়ুমণ্ডলেতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। 4 ভাগ নাইট্রোজেন আছে, 1 ভাগ অক্সিজেন আছে। আমরা জানি 4 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ অক্সিজেন আছে। বায়ুমণ্ডলেতে মেনলি আকাশেতে বজ্রপাত একটা প্রাকৃতিক ঘটনা ঘটে, বজ্রপাত ঘটে। সেখানে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে আয়ন তৈরি হয়, আধান তৈরি হয়, সেই চার্জ যখন ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হয় তখন বজ্রপাত ঘটে। তা সেই বজ্রপাতের সময় নাইট্রোজেন N2+O2, আমরা এখানে লিখছি যে বজ্রপাত, এটা হচ্ছে আবদ্ধীকরণ, হচ্ছে নাইট্রিক অক্সাইড 2NO উৎপন্ন। নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো। এবার নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে N2+O2 সমান হচ্ছে NO+O2 সমান হচ্ছে NO2 2 দিলাম 4টে, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। নাইট্রোজেন NO2 NO2-র সঙ্গে H2O জল যুক্ত হয়ে, বাতাসে বৃষ্টিপাতের সময় জল যুক্ত হয়ে HNO3 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এই নাইট্রিক অ্যাসিড HNO3, এটা অ্যাসিড বৃষ্টিও বলা যেতে পারে। HNO3-র সঙ্গে কি হচ্ছে,
মাটিতে অবস্থিত ক্ষার জাতীয় পদার্থ এর সঙ্গে রিঅ্যাক্ট করে আমাদের নাইট্রেট লবণ উৎপন্ন হচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন কিভাবে আবদ্ধ হচ্ছে, নাইট্রেট লবণ রূপে আবদ্ধ হবে। দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশন। নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো বজ্রপাতের সময়। নাইট্রিক অক্সাইড আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে জল তো বৃষ্টিপাতের সময় জল হবেই। নাইট্রিক অ্যাসিড মাটিতে পড়লো, মাটিতে অবস্থিত ক্ষার জাতীয় পদার্থের সঙ্গে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়, তাই নাইট্রেট লবণ উৎপন্ন হয়। এই নাইট্রেট লবণ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য একটা উপাদান। এই নাইট্রেট লবণ থেকেই উদ্ভিদরা নাইট্রোজেন সংগ্রহ করছে। আমরা যে জমিতে সার প্রয়োগ করি, নাইট্রোজেন ঘটিত সার আমরা প্রয়োগ করি, পটাশিয়াম, নাইট্রোজেন, এগুলো সব হচ্ছে এনপিকে, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এগুলো সবই হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে আমাদের এই হচ্ছে বজ্রপাতের বায়ুমণ্ডলে নাইট্রোজেন আবদ্ধ। দেখো সি, এগুলো ভালো করে দেখতে হবে এবং এবার বই টেক্সট বুক পড়তে হবে। আমরা নাইট্রোজেন প্রস্তুতি আমাদের হয়ে গেল। পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন প্রস্তুত করা হয় তার সঙ্গে আমরা আলোচনা করলাম নাইট্রোজেনের ব্যবহার, তারপরে নাইট্রোজেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সেগুলো আমরা আলোচনা করলাম। এবং নাইট্রোলিম কি, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণকে বলা হচ্ছে নাইট্রোলিম। নাইট্রোলিমের একটি ব্যবহার কি, জমিতে সার হিসেবে নাইট্রোলিম ব্যবহার করা হয়। এই সমস্তগুলো আমরা জানলাম। এইবারেতে আমরা চলে যাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্রস্তুতি। এগুলো বলতে পারি শিল্প প্রস্তুতি। আমরা শিল্প প্রস্তুতিতে একটা খুব বিগ প্ল্যান্ট দরকার। যে কোনো অ্যাসিড উৎপাদনকারী যে কোনো এতে রসায়নগারে বা কোনো প্ল্যান্টেতে, সেখানে বিগ প্ল্যান্ট দরকার। আমরা জাস্ট প্রিন্সিপালটা আলোচনা করব। দেখো, আমরা জানি যে খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণ করি তখন ক্লোরিন গ্যাস Cl2 পাই, আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাসও আমরা পাই। তাহলে এই হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস উচ্চ উষ্ণতায় HCl প্রস্তুতি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্লোরিন গ্যাস পাই আর হাইড্রোজেন গ্যাস আমরা পাই। সেই ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস উচ্চ উষ্ণতায়, সেই হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস ওই সিলিকা স্টক নির্মিত দহন কক্ষেতে এই হাইড্রোজেন H2 প্লাস Cl2 বিক্রিয়া করে 2HCl হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হয়। এইটাকে শীতল করে, আমরা শীতল করলে HCl অ্যাসিড আমরা উৎপাদন করতে পারি। দিস ইজ দ্য প্রিন্সিপাল। শীতল করব, এখান থেকে দহন কক্ষ থেকে যদি স্টকনিং দহন কক্ষ থাকে, সেখান থেকে যখন ওই গ্যাসটা বেরোচ্ছে সেটাকে শীতল করলে তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি। এবার আমরা আলোচনা করব নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। কি বললাম, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি পরীক্ষায় ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড অল্টারনেটিভলি আসবে 3 নম্বর একটা কোয়েশ্চেন। পরীক্ষার জন্য তো খানিকটা জানতেই হবে, মনে রাখতে হবে। তাহলে HNO3 এর
শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতি। এখানে আমরা অ্যামোনিয়া ব্যবহার করব। অ্যামোনিয়া ব্যবহার করব। দেখো অ্যামোনিয়া দেখতে পাচ্ছ, অ্যামোনিয়ার সঙ্গে আমাদের অক্সিজেনের বিক্রিয়া, অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের ধরো এখানে প্লাটিনাম বা রেডিয়াম অনুঘটকের উপস্থিতি, 750 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখো 750 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড, দেখতে পাচ্ছ নাইট্রিক অক্সাইড, আর জল উৎপন্ন হবে। এবার ব্যালেন্স করতে হবে, H2 দেখো ব্যালেন্স করতে হবে। এখানেতে 4NH3 করলে তাহলে 4NO, তারপরেতে 4 3 12টা হাইড্রোজেন করলাম, 6টা অক্সিজেন আর 4টে 10টা অক্সিজেন, তাহলে এটা 5, এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার পদ্ধতি আমরা বললাম শিল্প পদ্ধতি। এটা হচ্ছে শিল্প পদ্ধতি। আগে আমরা নাইট্রিক অক্সাইড আমরা উৎপন্ন করেছিলাম, এটা শিল্প পদ্ধতি। এবার নাইট্রিক অক্সাইডটাকে আবার অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মোটামুটি এটা কম উষ্ণতায় শীতল করলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা করি, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই জন্য NO2 উৎপন্ন হলো, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। দেখতে পাচ্ছ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এটা কিন্তু কম উষ্ণতায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। আমাদের রিঅ্যাকশনগুলো লিখতে হবে, একটা করে বলতে হবে। এবার নাইট্রোজেন অক্সাইড NO2, এটা যদি আমরা জল মেশাই, এর সঙ্গে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে দেখো জল মেশালে কি হচ্ছে, HNO3, দেখতে পাচ্ছ HNO3 প্লাস আবার NO উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, HNO3 2 করলাম, 2টো নাইট্রোজেন হলো। আচ্ছা এখানেতে অক্সিজেন 6টা অক্সিজেন, আচ্ছা 2টো হাইড্রোজেন, 6টা অক্সিজেন, ব্যালেন্স করলে এটা 2 যদি করি, 2 করলে 2টো নাইট্রোজেন, 2টো হবে 4 হবে, 4 করতে হবে, 4 4NO2, 4টে নাইট্রোজেন, এখানে 2টো নাইট্রোজেন আর এখানে 2টো নাইট্রোজেন মিলে গেল, 4 দুগুণে 8টা অক্সিজেন, 8টা অক্সিজেন। এখানেতে আমরা যদি 4 দুগুণে 8 টাকা 9টা অক্সিজেন হচ্ছে, 3 দুগুণে 6টা আর 2টো 8টা, 3 দুগুণে 6টা আর 2টো 8টা। তাহলে আমাদের এখানেতে দরকার নেই 4টে না করে আমরা এখানে 3 করলাম, 3 দুগুণে 6টা, 3 দুগুণে 6টা করলাম, এখানে 1 করলাম। এই ব্যালেন্সগুলো কিন্তু মনে রাখতে হবে, আমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষা হতে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের। আবার এই নাইট্রিক অক্সাইড পুনরায় কি হচ্ছে না, আবার ওই তোমার পুনরায় নাইট্রিক অক্সাইডটা আবার ওই নাইট্রোজেন এখানেতে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার নাইট্রেটের ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এইভাবে আমাদের, এবার এটাকে আমরা এখানে যদি এই যে নাইট্রিক অ্যাসিড, এটাকে শুষ্ক করা হবে, সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড শুষ্ক করে আমরা জলীয় বাষ্প মুক্ত করবো, জলীয় বাষ্প তখন এটা থাকবেই, জলীয় বাষ্প মুক্ত করবো। এই হচ্ছে রিঅ্যাকশন। ওকে, এবার আমরা আরেকটা অ্যাসিড রয়েছে সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। H2SO4 সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে সাধারণভাবে আয়রন পাইরাইটিস, FeS2 আয়রন পাইরাইটিস বা সালফারকে পোড়ানো হয়। আমি একদম প্লেন করছি, S+O2, সালফারকে অক্সিজেনে দহন করলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
সালফারকে অক্সিজেনে পরলে দহনে প্লাস এই যে হিট দিচ্ছি সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। দেখো V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এর অনুঘটকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তখন কি হবে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। সালফার ট্রাইঅক্সাইড SO3 রিঅ্যাকশনগুলো দেখো সোজা রিঅ্যাকশন SO3 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো। এবার SO3 ব্যালেন্স করতে হবে 2 করলাম 4 দুগুণে 8টা 6টা 2 করলাম ব্যাস সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো। এবার সালফার ট্রাইঅক্সাইড দেখো সালফার ট্রাইঅক্সাইড SO3 প্লাস সালফিউরিক অ্যাসিডের এই সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে H2SO4 এরা কি হবে না এরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর সঙ্গে যুক্ত হয়ে ওলিয়াম তৈরি করবে। ওলিয়াম H2S2O7 একদম ওলিয়াম, এটাকে বলা হচ্ছে ওলিয়াম। ওলিয়াম উৎপন্ন করছে। এবার এই ওলিয়াম যেটা পেলাম এই ওলিয়ামের সঙ্গে জল মিশিয়ে H2S2O7 প্লাস H2O যদি আমরা করি তাহলে 2H2SO4 সালফিউরিক অ্যাসিড আমরা 98% আমরা সালফিউরিক অ্যাসিড আমরা উৎপন্ন করছি। দেখো স্পর্শ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। সালফারের সঙ্গে বিক্রিয়া সালফারের দহনেতে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সালফার ডাইঅক্সাইড সঙ্গে অক্সিজেনের সে বিক্রিয়া 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হলো। সালফার ট্রাইঅক্সাইডকে কি হচ্ছে না H2SO4 দ্বারা শোষণ করে ওলিয়াম উৎপন্ন হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7 এটাকে বলা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে এবার সালফার এবার ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জল মিশিয়ে কি হচ্ছে আমরা H2SO4 উৎপন্ন করছি। তাহলে আমাদের H2SO4 এইভাবে আমরা শিল্প পদ্ধতি এটাকে বলা হচ্ছে স্পর্শ পদ্ধতি। এটাকে বলা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য এগুলো দেয় নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের একটা শিল্প প্রস্তুতি দিলে একটা 3 নম্বরের কোশ্চেন। রিঅ্যাকশন 3টে রিঅ্যাকশন মোটামুটি 1 2 3 4 4টে রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশনগুলো আমাদের লিখতে হবে একটু একটু ছোটো ছোটো করে লেখা করলে। এবার এগুলো এইটা তৈরি করে বলে তো দিলাম, জাস্ট প্রিন্সিপালটা বললাম, নীতিটা বললাম। এটাকে একটা বিশাল প্ল্যান্ট তৈরি করে সেখানে পড়া হয়। আমি সেই বিস্তারিত যাচ্ছি না, তোমরা তোমাদের প্রয়োজন হলে একটু বই দেখে নিও। তাহলে আমাদের আজকের পড়া আমাদের হলো নাইট্রোজেন প্রস্তুতি, নাইট্রোজেনের ভৌত রাসায়নিক ধর্ম এবং নাইট্রোজেনের ব্যবহার। তার সঙ্গে কী করলাম না হাইড্রোক্লোরিক অ্যাসিড 3টে যে আমাদের অ্যাসিড রয়েছে অজৈব অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই 3টে অ্যাসিডের আমাদের শিল্প পদ্ধতি কীভাবে শিল্পে কীভাবে আমাদের উৎপাদন করা হয় সেই সম্পর্কেও আলোচনা করলাম। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।